নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: দলে ফিরতে পারতেন না, তৃণমূলে এবার অভিষেক ভার্সেস কুণাল। এক মন্তব্যে তোলপাড় বাংলা। শুক্রবার পর্যন্ত সময়, এবার ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। জানুন কোন মামলায়। আর ছাড়াছাড়ি নেই, সীমান্তে অ্যাকশনে বিএসএফ, ছোড়া হলো স্টান গ্রেনেড, চলল গুলি। অবশেষে জেল থেকে বেরোলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাইরে বেরিয়ে একই করলেন প্রাক্তন মন্ত্রী। আরজি করে জুনিয়র ডাক্তারের কাকদ্বীপের বাড়িতে পুলিশের তল্লাশি, পাল্টা হুঁশিয়ারি অনিকেতদের। ইন্ডাস্ট্রিতে ভেঙে পড়ল দুঃখের পাহাড়, চলে গেলেন খ্যাতিমান অভিনেতার বাবা। কেঁদে কেঁদে সব তারকার অবস্থা খারাপ। 53 বছর বাদে বদলাচ্ছে বাংলাদেশের নাম, সংবিধান থেকে বাদ যাচ্ছে ধর্মনিরপেক্ষতা। শুরু শীতের ব্যাটিং, বৃহস্পতি থেকেই আবহাওয়ার ভোলদল, রইল আগাম আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের অন্দরে কি আড়াআড়ি বিভাজন হচ্ছে? সাম্প্রতিক অতীতে একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে এই বিষয়টি। এই আবহে এবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য সেই জল্পনাতেই কার্যত ঘি ঢালল। তৃণমূল সেনাপতি কি নাম না করেই দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে নিশানা করলেন। বুধবার ফের একবার শিল্পী বয়কট ইস্যুতে মুখ খোলেন অভিষেক। কারণ নাম না নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতখানি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট থেকে দেখেছি, উনি সরিয়ে দাও, হটিয়ে দাও এই রাজনীতিতে বিশ্বাসী নন। যারা বয়কটের কথা বলেন, একসময় তো তাদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। তাই উনি যদি এই বয়কটের রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই। বাকি দলনেত্রী হিসেবে উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য। এদিকে অভিষেকের এই মন্তব্যের পরেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। তৃণমূল সেনাপতি কি নাম না করেই কুণালকে নিশানা করলেন। কারণ একসময় এই কুণালই বলেছিলেন, সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের 3 কিলোমিটারের মধ্যে কাঠের উনুন কিংবা জীবাশ্ম জ্বালানি জ্বালানো যাবে না। কিন্তু তা সত্ত্বেও গঙ্গাসাগর যাওয়ার পথে বহু পুণ্যার্থীকে দেখা যাচ্ছে ময়দানের অস্থায়ী শিবিরে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করছেন, কেউ আবার হাত সেঁকছেন। এই আবহে এবার কলকাতা পুরসভাকে বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত। ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য বিগত কয়েক বছরে একাধিকবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রকাশ্যে উনুন জ্বালানো যাবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কোথায় কাঠ, কোথাও কয়লা, কোথাও আবার কেরোসিনের স্টোভ জ্বালিয়ে খোলা আকাশের নিচে দেদার রান্নাবান্না চলছে। জানা যাচ্ছে পুণ্যার্থীদের অস্থায়ী শিবিরের শৌচালয়গুলির নিকাশি ব্যবস্থাও তেমন মজবুত নয় বলে অভিযোগ। সেই নিয়েও পুরসভাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, পরিবেশ দূষণ না করে ওই পুণ্যার্থীদের শৌচালয়ের বর্জ্য কিভাবে স্থায়ী নিকাশি নালার সঙ্গে যুক্ত করা যায় সেটা পুরসভাকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। এর পাশাপাশি পুণ্যার্থীদের রান্নাবান্নার জন্য কোন বিকল্প জ্বালানির বন্দোবস্ত করা যেতে পারে সেটাও কেএমসিকে রিপোর্টে জানাতে হবে। আগামী শুক্রবারের মধ্যে কলকাতা পুরসভাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই পরিস্থিতির মধ্যে এবার সীমান্তে চলল গুলি। ঘটনাটি ঘটেছে লালগোলা এবং দমকলের মাঝে বিওপি ৪৮তে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে, তারা পরপর 6 রাউন্ড গুলি চালিয়েছে। অভিযোগ, বুধবার রাতের বেলা 10 থেকে 12 জন অনুপ্রবেশকারী কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বহুবার তাদের বাধা দেন জওয়ানরা, কিন্তু কোনোভাবেই যেন কানে কথা ঢুকছিল না তাদের। জওয়ানরা একাধিকবার সতর্ক করলেও ওই অনুপ্রবেশকারীরা ভিতরে ঢুকে আসার চেষ্টা করে। এই সময় জওয়ানরা স্টান গ্রেনেড ছোড়ে। সেই সময় বাংলাদেশের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখনই জওয়ানরা আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায়। তখনই অন্ধকার এবং কুয়াশার মধ্যে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের ভূখণ্ডের দিকে। উল্লেখ্য, অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতার দিতে শুরু করেছেন জওয়ানরা। তবে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বিজিবি। প্রশ্ন উঠছে, নিজের ভূখণ্ডে কেন বিএসএফ কাঁটা তার দিতে পারবে না? শেষে জওয়ানদের সঙ্গে ভারতীয়রাও নামেন ময়দানে। রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অবশেষে আজ ব্যক্তিগত বন্ডের জামিনে মুক্তি পান তিনি। তবে শেষ পর্যন্ত আজ তিনি জেল থেকে মুক্তি পাবেন কিনা তা নিয়ে একটা চর্চা চলছিল। তবে সন্ধ্যাতেই জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু এতদিন পর জেল থেকে বেরিয়েও একটি টু শব্দ করতে দেখা গেল না বালু মল্লিককে। গতকাল আদালতের পক্ষ থেকে জামিন দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে, আর সন্ধ্যাতেই জেল থেকে ছাড়া পান তিনি। এদিকে জেল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বেরোনোর সাথে সাথেই তার জন্য অপেক্ষায় থাকা গাড়িতে উঠে পড়েন।
অর্থাৎ সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে সকলের মধ্যেই একটা চর্চা শুরু হয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক এতদিন পর জেল থেকে বেরোনোর পর কিছু একটা বার্তা দেবেন। কিন্তু না, সেরকম কিছুই হলো না। উল্টে নীরবতা পালন করে সোজা গাড়িতে উঠে পড়লেন এই তৃণমূল নেতা। তবে ভবিষ্যতে তিনি কিছু বলেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের। এবার আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার গ্রামের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আরজি করে আসুন। রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তিনি বলেন, পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে আমরাও ছেড়ে কথা বলবো না। তবে তল্লাশির বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। আশফাকুল্লাহর আরও অভিযোগ, তিনি যেহেতু আরজি করের ধর্ষণ খুনের প্রতিবাদ আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তাই পুলিশকে বাড়িতে পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এভাবে বিচারের দাবিতে আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্দোলনের আরেক মুখ অনিকেত মাহাতো সরব হয়েছেন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে। বছর শুরু হতে না হতেই শুরু হয়েছে অপ্রীতিকর ঘটনা। একের পর এক খারাপ ঘটনা ঘটছে বলিউডে, কেউ আবার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। এবার এক অভিনেতার বাড়িতে এমনই কিছু ঘটেছে, যেখানে তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। দুঃখের পাহাড় নেমে এসেছে তার ও তার পরিবারের ওপর। আমরা পাতাল লোক 2 অভিনেতা জয়দীপ আহলাওয়াতের কথা বলছি, যার বাবা মারা গেছেন। জয়দীপের বাবা বয়সজনিত অসুস্থতার জন্য মুম্বাইয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। এরপরে জয়দীপ তার বাবার মৃতদেহ নিয়ে তার শেষকৃত্যের জন্য নিজের শহরে চলে গেছে। আশঙ্কাই সত্যি হল, স্বাধীনতার 53 বছর বাদে বদলে যাচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। শুধু তাই নয়, সংবিধান থেকে বাদ যাচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর নাম বদলে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এর পেড এজেন্ট হিসাবে পরিচিত আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি বাঙালি জাতিসত্তার অবলুপ্তি ঘটানোরও সুপারিশ করেছে কমিশন। সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিয়ে মূলত বাংলাদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের অস্তিত্ব বিলুপ্ত করার পরিকল্পিত চক্রান্ত। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহারেরও সুপারিশ করেছে কমিশন। সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দেওয়ারও সুপারিশ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করার সুপারিশ করা হয়েছে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, গোটা সপ্তাহ জুড়ে শীতের এই আমেজ বজায় থাকবে। আপাতত আবহাওয়ার পরিবর্তন হবে না খুব একটা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চলতি সপ্তাহের সর্বত্রই বজায় থাকবে শীতের আমেজ, যার ফলে হুড়মুড়িয়ে আবার কমবে শীতের পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বুধবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন হবে। প্রায় 5 দিন মতো বজায় থাকবে এই শীতের আমেজ। কনকনে এই শীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার সতর্কতা। আগামী 2-3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় দাপট চলবে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার বেশি প্রভাব থাকবে। তাই এই শীতের মরশুমেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিকে আরও একবার টেক্কা দিতে তৈরি হচ্ছে পশ্চিমের জেলাগুলি। এমনকি তাপমাত্রা আরও একবার 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত উত্তর দক্ষিণ উভয়বঙ্গেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কোথাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে আবার শুরু হবে শীতের ইনিংস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই দীঘা সহ পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকেই দীঘা সহ পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।